This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो বিক্রম মিস্ত্রি তিনি পরিষ্কার করে বললেন যে দু দেশের মধ্যে চলছিল এবং বারবার প্রত্যাঘাত করেছে ভারত এবং মোদির সঙ্গে কথা হয়েছে দাবি মার্কিন বিদেশ সচিব তিনি সেই দাবি করছেন। আমরা অবশ্যই ইন্ডিয়ান ভার্সনটাও আর কিছুক্ষণের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, আমরা দর্শকদের জানাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে বিষয়টা বলছিলে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এই মুহূর্তে মার্কিন বিদেশ সচিব যেটা দাবি করেছেন, দেখো যে দু দেশের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং দুই প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ একদিকে যেরকম আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, ও পাশে শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং তারপর দুদলই ঠিক করেছে একটা ঐক্যমত্যে পৌঁছেছে যে আজকে ভারতীয় সময় 5টার থেকে সমস্ত রকম আক্রমণ প্রতি আক্রমণ অর্থাৎ সিজ ফায়ার সেটা লাগু হবে এবং তার ফলে যেটা হবে যে কোনো রকম মানে সেটা স্থলে হোক, জলে হোক বা অন্তরিক্ষে হোক, নৌসেনা, বায়ুসেনা, স্থলবাহিনী কোথাও কোনো রকম মানে একে অন্যকে আর আঘাত করবে না। এটা আলোচনার পরিপ্রেক্ষিতে হয়েছে এবং তারপর তাদের মধ্যে পরবর্তী আলোচনাগুলো চলবে। এবার এটা ভাবা যেতেই পারে যে কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টা হলো। আমি যেটা বলছিলাম এই ঘোষণাটা হওয়ার আগে যে এই ঘোষণাটা হওয়ার আগেই কিন্তু পাকিস্তান বুঝে গেছিল যে তাদের পক্ষে ভারতের আক্রমণ সামাল দেওয়ার সম্ভব নয়। তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে গেছে এবং ভারতের মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং এর মানে যে তার ফল তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা তুমি কিছু বলতে চাইছো? একদম মানে অমিতাভ সুতা, আমরা আমাদের ভারতের পক্ষ থেকে পাল্টাতে প্রত্যাঘাত দেওয়া হয়েছে যে জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছিল এয়ারবেসের, এই রাওয়ালপিন্ডি বলো, লাহোরের কাছে বুরেদ বলো, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা তো খালি জানি যে এই যে পরিস্থিতি শুধুমাত্র সমরাস্ত্র দিয়ে হয় না, স্ট্র্যাটেজিক্যালি হয়। সেই স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু সেই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তান বুঝতে পারছিল যে তাদের বড় শহরগুলো কিন্তু এই মুহূর্তে বিপদের মুখে। যে মুহূর্তে তারা সেটা দেখেছিল এবং বুঝে গেছিল যে আকাশ পথে ভারত এখন অনায়াসে তাদের আক্রমণ করবে এবং এর পরের ধাপটাই থাকে হচ্ছে এয়ারফোর্স ঢুকবে এবং সেটা ঢুকে পড়লে কিন্তু পাকিস্তানের আর কোনো কিছু করার ছিল না। উল্টো দিকটায় সেটারই প্রতিফলন ছিল, যেটা এর আগে যখন বিদেশ সচিব তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন পাকিস্তান তার স্থলবাহিনীকে সীমান্তের দিকে এগোচ্ছে এবং যেটা আমরা খবর পেয়েছিলাম ভারতেরও স্থলবাহিনীও কিন্তু এগোচ্ছিল। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তখন পাকিস্তানের শেষ একটা জায়গা এবং মরিয়া ভাব এবং তারা যখন ভারতের মিসাইলসগুলো হিট করতে শুরু করে বুঝে গেছিল আর কিছু করার নেই। তাদের বিদেশ মন্ত্রী যার জন্য তখনই বলেছিলেন ভারত যদি আক্রমণ থামায় তাহলে তারা আক্রমণ থামিয়ে দিতে প্রস্তুত। এটা কিন্তু আগ বাড়িয়ে তারা বলেছেন, ভারতের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। ভারতের পক্ষ থেকে তো আজকে অবস্থান স্পষ্ট করে দেওয়াই হয়েছে যে কোনো রকম সন্ত্রাস বিরোধী কার্যকলাপ হলে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ঘোষণা করবে। মানে এই বিষয়টাও হয়তো সময় যতটা যাবে আমরা পরিষ্কার হতে পারবো। এইটাই আমি কথাবার্তা যখন হচ্ছে তখন কি বক্তব্য, এটাতেই আসছিলাম আমি যে এটা ছিল হচ্ছে আখরি আলটিমেট যে পেরেকটা, সেটা ভারতের তরফ থেকে যে বার্তাটা ছিল। আপনাদের খেয়াল আছে আমি খানিকক্ষণ আগে যখন ঘোষণাটা হয়েছিল আপনাদের সামনে এসে বলেছিলাম যে ভারত এটার মাধ্যমে কিন্তু স্পষ্ট একটা যুদ্ধ বার্তা পাকিস্তানে পৌঁছে দিয়েছিল। এতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি সরকারিভাবে ভারত যুদ্ধ করেনি, তারা প্রত্যাঘাত বলছিল, কিন্তু সন্ত্রাসবাদের যে কোনো সন্ত্রাসবাদের ঘটনাটা ভারতের উপর আক্রমণটাকে সেটা কিন্তু ভারত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে নেবে। এটা এই মুহূর্তে ভারত পরিষ্কার করে দেয়, এটা আসলে চূড়ান্ত বার্তা ছিল যে এইবার আমরা যুদ্ধে নামতে যাচ্ছি এবং এই জায়গা থেকেই পাকিস্তানও বুঝে গেছিল এর পরের যে জিনিসটা হবে সেটা তাদের জন্য খুব ভালো হতে চলেছে, এরকম নয় এবং বরঞ্চ একটা বিধ্বস্ত দশায়। তার মানে কি থার্ড পার্টিকে পাকিস্তানে ইনভলভ করলো, মানে সেই বিষয়টাই মনে হয় সেই জল্পনাটা থেকে যাচ্ছে। একদমই তাই। দেখো আমেরিকার এর মধ্যে বারবার কথা বলেছে, কিন্তু শেষ বার্তা যেটা ছিল ভান্সের বক্তব্য বা তাদের বিদেশ সচিবের বক্তব্য, এগুলোর জায়গাতে তারা কিন্তু পরিষ্কার বলেছে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের সঙ্গে রয়েছি, এক, এবং দুই আমরা এটার মধ্যে নেই। এই যে পাকিস্তানের পাশে না দাঁড়ানো, আমরা বলছি না ভারতের পাশে দাঁড়ানো, এই যে আমরা নেই,
আমরা গোটা ব্যাপারটা থেকে সরে গেলাম, এবার নিজেরা বুঝে নাও। বুঝে নেওয়ার জায়গাতে পাকিস্তান বুঝে গেছিল যে এইটা যদি বুঝতে শুরু করে। আজকে মুনিরের সঙ্গেও কথা হয়েছে, মানে আমেরিকার বড় আধিকারিকদের সঙ্গে মুনিরের কথা হয়েছে, মার্কো রুবিও বা জেডি ভান্সের কথা হয়েছে মুনিরের সঙ্গে, তারপরে এই সিদ্ধান্তের কথা বোঝাই যাচ্ছে যে কোথাও একটা পাকিস্তান হয়তো শেষ পর্যন্ত গিয়ে আমেরিকাকেই বলেছে যে এবার কিছু তো করতে হবে, এবার তো আমাদের মাটিতে এবার প্রত্যাঘাত আসছে, হ্যাঁ আমরা যা করে ফেলেছি কিন্তু এবার তো প্রত্যাঘাত আসছে। সেরকমই হয়তো আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের প্রত্যাঘাতে যেভাবে পাকিস্তান নাজেহাল হয়েছে, মার্কিন বিদেশ সচিবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আজ আমাদের বিদেশ সচিবও জানিয়ে দিল যে ভারত পাকিস্তান দু দেশের ডিজিএমওর মধ্যে কথা হয়েছে, আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি থাকছে। সংঘর্ষ বিরতিতে বাধ্য হলো পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহাও রয়েছে। অনির্বাণ, তুমি এই মুহূর্তে কিছু একটা ইনপুট দিতে চাইছো? একেবারে শর্মিষ্ঠা, যেটা স্পষ্ট করে জানানো, যেটা অমৃতাংশুদা বারবার বলছিলেন, আমাদের দীর্ঘকালীন বিদেশ নীতি থেকে কোনো রকমের কোনো শিফট হয়নি। ভারত বরাবর দুদেশের ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মানেনি এবং এক্ষেত্রেও মানা হয়নি। আমি একটা করে বলছি। প্রথমত হচ্ছে মার্কো রুবিওর টুইট যে 48 ঘন্টা ধরে তারা নাকি চেষ্টা চালাচ্ছিলেন। সেই চেষ্টার ফল কি? এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী দুপুর 12টায় জানিয়ে দিয়েছিলেন, হ্যাড আ কনভারসেশন উইথ ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দিস মর্নিং। তারপরে আর একটি লাইন লিখেছিলেন এস জয়শঙ্কর, ইন্ডিয়াস অ্যাপ্রোচ হ্যাজ অলওয়েজ বিন মেজার্ড অ্যান্ড রেসপন্সিবল অ্যান্ড রিমেইনস সো। অর্থাৎ আমরা সবসময় মেজার্ড অ্যাপ্রোচে চলি, দায়িত্বশীল অ্যাপ্রোচে চলি এবং সেটাই থাকবে। কোথাও এখানে সংঘর্ষ বিরতির কথা ছিল না, কোথাও এখানে মার্কিন মধ্যস্থতার কথা ছিল না। এরপরেই পাশা পাল্টাতে শুরু করে যখন ভারত বলে ভারতের মাটিতে ঘটা যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণকে এরপর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে নেওয়া হবে। এরপরেই পাকিস্তানের ডিজিএমওর তরফ থেকে ফোনটা আসে ভারতের কাছে, ভারতের ডিজিএমওর কাছে, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের কাছে কার্যত আর্জি আসে, আমরা অস্ত্রবিরতি সংঘর্ষ বিরতি চাই। সেই আর্জিকে মান্যতা দিয়েই ওই রেসপন্সিবল এবং মেজার্ড ওয়েতেই ভারত 5টা থেকে অবিলম্বে অস্ত্রবিরতি ঘোষণা করেছে। কিন্তু 12ই মে আবারও দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে। নিশ্চিতভাবে সেই বৈঠকের সময় ভারতের তরফ থেকে অবশ্যই তার বিশ্লেষণ থাকবে যে এই অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতির পর্যায়ে আগামী দুদিন পাকিস্তান কি আচরণ করলো। সুতরাং তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা নয়। ডোনাল্ড ট্রাম্প, তার বিদেশ সচিব, তার পুরো ক্যাবিনেট যা খুশি দাবি করতে পারেন, কিন্তু এটা ট্রাম্পের বড়সড় বাগাড়ম্বর ছাড়া কিছু নয়। ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানের আত্মসমর্পণের পরেই এই অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। তার মানে শেষ সিদ্ধান্ত ভারতই নেবে অমৃতাংশুদা, শেষ সিদ্ধান্ত ভারতই নেবে, কারণ 10 থেকে 12 তারিখ, আজ 10 তারিখ, 12 তারিখ এই দুদিন কিন্তু পাকিস্তানের বিহেভিয়ার আমরা লক্ষ্য করব, তারপরে আমরা আলটিমেট ডিসিশন নেব। একদম তাই। এবং যেটা অনির্বাণ বলছিল, দুদেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস যখন কথা বলেছে সেটাও কিন্তু পাকিস্তানের তরফ থেকে এসছে এবং সেইখানে তাদের কিন্তু এই শর্তটা মানতে হয়েছে যে এরপর ভারত আবার বিশ্লেষণ করবে 12 তারিখে, তারপর ঠিক করবে। এবং তুমি যদি আজকে পর্যন্ত দেখো ভারতের, কারণ এই অঙ্কটা বা এই একটা হিসেব কিন্তু আসবে, এইটা যে মুহূর্তে সংঘর্ষ বিরতি হলো এই প্রশ্নগুলো উঠতে শুরু করবে, সেটা পলিটিক্যাল পর্যায় থেকে হোক, সাধারণ মানুষের মনে হোক, ভারত জিতলো না হারলো, ভারতের যে মানে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার ছিল, ভারত শিক্ষাটা দিতে পারলো কি পারলো না। দেখো খুব পরিষ্কার বিষয়, ভারত যে মুহূর্তে ঠিক করেছিল যে পেহেলগামে ভারতের যে 26 জন নাগরিকের প্রাণ গেছে তার বদলা ভারত নেবে, তারা কিন্তু সেই দিন 7 তারিখ রাত্রে যখন অপারেশন সিঁদুর চালু করেছিল তারা 9খানা জায়গায় জঙ্গি ক্যাম্প বিধ্বস্ত করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম ছিল, শতাধিক জঙ্গি মারা গেছে এবং আমরা দেখেছি মাসুদ আজহারের ভাই, মাসুদ আজহারের শ্যালক সবাই মারা গেছে। ভারত নিজের অবস্থানে অনড়, জঙ্গি নাশকতামূলক কাজ করা যাবে না, জঙ্গি ঘাঁটিগুলোকে উপড়ে ফেলতে হবে এবং যদি জঙ্গিদের কেউ মদত দেয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থানে কিন্তু ভারত অনড়। অমৃতাংশুদা, আমরা আরো একবার বিদেশ সচিবের বক্তব্যটা দর্শকদের শুনিয়ে রাখবো। বিক্রম মিস্ত্রি তিনি কি বলেছেন আরো একবার শোনানো যাক। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. অমৃতাংশুদা, এই জায়গা থেকেই ধরবো, তুমি কথাটা তো বললে যে শেষ পেরেক পুঁতেছে ভারত, ওই সন্ত্রাস বিরোধী কাজ করলেই যুদ্ধ ঘোষণা করা হবে, এটা একটা। তার মানে
দুপুর 3টের সময় তিনি ফোন করছেন, পাকিস্তানের ডিজিএমও ফোন করছেন আমাদের দেশের ডিজিএমওকে, কিন্তু সকালবেলায় দেখো কিভাবে হামলা চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। ওইখানেই তো এই যে উনি যে ফোনটা করেছেন তার প্রেক্ষাপটটা ওখানেই প্রস্তুত হয়ে গেছিল। তার কারণ ভারত যেভাবে মিসাইল হানা শুরু করেছিল, যেভাবে তাদের স্ট্র্যাটেজিক লোকেশনগুলো, এক্ষেত্রেও কিন্তু ভারত খেয়াল করে দেখা উচিত। পাকিস্তান যা হামলা করার চেষ্টা করেছে, যেগুলো প্রত্যেকটা ব্যর্থ হয়েছে, সেগুলো প্রত্যেকটা ভারতের জনবসতিকে লক্ষ্য করে। দ্বিতীয়ত, ভারতের তরফ থেকে যে হানাগুলো হয়েছে সেগুলো সবই তাদের বিভিন্ন রকম যে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে সেইখানে। 3, ভারতের হানাকে কোনোভাবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম রুখতে পারেনি। ভারত তাদের 4টে এয়ারবেস বিধ্বস্ত করেছে এবং অন্যান্য যে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে তারা হানা দিয়েছে, প্রত্যেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ট্র্যাটেজিক জায়গা নিয়ে যখন আলোচনা করছি, আমাদের কাছে একটা খুব ভালো ইনপুট আছে, একটুখানি সেটা দেখিয়ে দিই টাচ স্ক্রিনে। আমরা সেই জায়গাটা একটুখানি দেখাই। আমাদের কাছে খুব ভালো ইনপুট রয়েছে, সেই জায়গাগুলো আমাদেরকে মেনশন করতেই হবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট। বলছি না স্ট্র্যাটেজিক জায়গা কেন, দেখো এই যে মুরিদ বলে যে এয়ারবেস রয়েছে পাকিস্তানে, মুরিদ বলে এয়ারবেস, এই মুরিদটাকে কেন টার্গেট করা হয়েছে? যাতে এই মুরিদ থেকে কোনো রকম ভাতিন্ডা, পাঞ্জাব, এই জায়গাগুলোকে, পাঠানকোট, এই জায়গাগুলোকে কোনো রকম টার্গেট না করা যায়। প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ক্লিয়ার ইন্ডিয়া, ভারত। এই মুরিদ তো রয়েছে, এবং রাওয়ালপিন্ডি এয়ারবেস, যেটা চকলালা এয়ারবেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 65 এবং 71-এ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ভয়ানক ভূমিকা পালন করেছিল এই রাওয়ালপিন্ডির। এই যে চকলালা এয়ারবেস যেটা রয়েছে, সেটাকে আঘাত করে, সেটাকে প্রত্যাঘাতে শেষ করে দিয়ে ভারত কি বার্তা দিতে চাইলো, যে আমি কিন্তু তোমার বড় শহরগুলোর কাছে আছে, আমি কিন্তু রাওয়ালপিন্ডির কাছে আছি। আর দেখো চকলালা থেকে লাহোরের দূরত্ব খুব কাছে, এবং বেশিরভাগ যে এয়ারবেস গুলো রয়েছে, সেই বেশিরভাগ এয়ারবেস কিন্তু আমাকে যদি দেখতে হয়, রহিম ইয়ার খান, এই যে কথাটা বললাম, মুরিদ, চকলালা, এই সমস্ত এয়ারবেস বেশিরভাগ পাঞ্জাব প্রদেশের মধ্যে আছে। তবে একটা এয়ারবেস যেটা সিন্ধ প্রদেশ, সেটা হচ্ছে সুকুর। এই সিন্ধ প্রদেশে সুকুর, যখনই এয়ারবেসে হামলা করা হয়, বলা হয় সিন্ধ প্রদেশে যদি পাকিস্তানের হামলা করা হয় না, তাহলে কিন্তু কোথাও একটা করাচি চলতে থাকে। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অমৃতাংশু, করাচির কথা যেখানে তুমি বললে, সেইখানে ভারত কিন্তু ভারতের 2টো যুদ্ধ জাহাজকে, বিক্রান্ত এবং বিক্রমাদিত্যকে করাচির উদ্দেশ্যে রওনা করে দিয়েছিল। এবং এর আগে আমরা যদি দেখি 75-এ, তখন কিন্তু ঠিক একইভাবে করাচিকে যে মুহূর্তে আটকে দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে করাচির থেকে তাদের নৌবহর অ্যাক্ট করতে পারেনি এবং পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সোজা বাংলা, যেটা বারবার শোনা যায়, যখনই ভারতীয় নৌবহর পাকিস্তানের দিকে গেছে, তখন একটা নতুন দেশের জন্ম হয়েছে। আমরা বাংলাদেশের জন্ম দেখেছি এর আগে। এবার যদি ওইভাবে গিয়ে পৌঁছতো, তাহলে ওখানে যা অবস্থা, বালোচদের যা অবস্থা, তারা যেভাবে একের পর এক জায়গা দখল করে নিচ্ছিল, বা একই সঙ্গে খাইবার পাখতুনখোয়া পাশতুনরা যা করছিল, বা পাক তালিবানরা যা করছিল, এই প্রত্যেকটা জায়গায় এবার টুকরো টুকরো হয়ে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা ছিল। ফলে পাকিস্তানের পক্ষে আমরা তো শুধু একটা ফ্রড খুলেছি, মানে তুমি সকালের কথা বলছিলে, এই যে 3টের সময় বৈঠক, তার আগেই ভারত ওই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল, যেখানে পর মিসাইলস গিয়ে তুমি যে লোকেশনসগুলো দেখালে, ওগুলোকে হিট করে দিয়েছিল। ফলে পাকিস্তানের তরফ থেকে আর প্রত্যাঘাতের কোনো জায়গা ছিল না। একদম পাকিস্তানের দিক থেকে কোনো প্রত্যাঘাতের জায়গা নেই। লোকেশনগুলো তো আমরা কয়েকটা দেখালাম, আরো বেশ কয়েকটা লোকেশন আমি দেখাবো, কারণ বারবার এই ইনপুটটা আমাদেরকে ইউজ করতে হবে, কারণ সকাল থেকে প্রেক্ষাপটটা কিন্তু ভারতই তৈরি করেছে। এবং কোন কোন জায়গা টার্গেট করা হয়েছে, রফিকুরে টার্গেট করা হয়েছে। সেই রফিকুর ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা পাঞ্জাব প্রদেশের মধ্যে আছে। রহিম ইয়ার খান রয়েছে। এই সারগোধা বেলার দিকে, মানে যেটা আমরা বিদেশ সচিবের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে যখন সাংবাদিক সম্মেলন করা হলো, তারপরে কিন্তু এই সারগোধাতে হিট করা হয়। এবং তার পাশাপাশি আরো চুনিয়ান রয়েছে, এবং এই যে শাহবাজ যেটা রয়েছে, যেটা জেকোবাবাদ প্রদেশের মধ্যে পড়ে, জেকোবাবাদের মধ্যে পড়ে এই শাহবাজ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই শাহবাজ এয়ারবেসও কিন্তু ভারত প্রত্যাঘাত করে এবং সেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ চকলালা, যেটা ভিআইপির জন্য, মানে রাওয়ালপিন্ডির মধ্যে যে চকলালা এয়ারবেস রয়েছে, সেটা ভিআইপিদের জন্য কাজে লাগানো হয়, এবং সেটা সব থেকে প্রোটেক্টেড এরিয়া, সেটা পাকিস্তানের সব থেকে বড় অ্যাসেট বলা হয়। এবং এই যে প্রত্যেকটা এয়ারবেস টার্গেট করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু F-16, F-17 ওরা পরিকাঠামো পর্যন্ত রয়েছে। দেখো, সত্যি কথা বলতে কি, যে জায়গাটা থেকে পাকিস্তান তাদের ইনফ্যান্ট্রি, স্থলসেনাকে এগোনো শুরু করেছিল, কিন্তু এখনকার দিনে যখন স্থলসেনা এগোয়,
তখন কিন্তু তাকে ব্যাকআপ দেয় হচ্ছে বায়ুসেনা, কিন্তু সেই বায়ুসেনা যাতে উঠতে না পারে, এই যে 4টে এয়ারবেসের কথা বললে তাদের রানওয়ে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। আমি বলছি না এই হিসেবটা হবে ভারত জিতলো না হারলো, সোজা বাংলায় লোকে এই হিসেবটা করবে। এক তো জঙ্গি ঘাঁটি শেষ করে দেওয়া হয়েছে, 2 এই বড় বড় এতগুলো জঙ্গি মাসুদ আজহারের পরিবার সহ এই যে যতজনকে পাড়া গেছে নিকেশ করা গেছে। 3 ভারত ওদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করলো সামরিক দিক থেকে, পাকিস্তানের এই আর্থিক দুরবস্থার বাজারে তাদের সমস্ত অ্যামিউনিশনস গেল, 2 তাদের যে পরিকাঠামোগত ক্ষতি হলো সেগুলো এখন সামলাতে ওদের বহু বছর সময় লাগবে। ফলে ভারত ওদের কিন্তু প্রাথমিকভাবে যা শিক্ষা দেওয়ার দিয়ে দিল। টাকা নিয়ে তারা অস্ত্র কিনবে, এরকম অবস্থা পাকিস্তানে, মানে ঘরে পেটে ভাত নেই কিন্তু যুদ্ধ করতে যাবে, এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের সঙ্গে আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু দাও রয়েছে, তিনিও প্রশ্ন করে, তবে আমার প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কে জিতলো কে হারলো কার জয় সেটা হয়তো পরে ব্যাখ্যা করা হবে, কিন্তু ভারত যে প্রেক্ষাপটটা তৈরি করে দিল, যে কারণে পাকিস্তানের ডিজিএমও তিনি দুপুর 3টের পর আমাদের দেশের ডিজিএমও কে ফোন করছে, সকালবেলা আবার হামলাও চালিয়েছেন, তারপর সিজফায়ারের সিদ্ধান্ত কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, দেখুন যে আমরা তো যুদ্ধ করছি বলিনি, একদম আমরা বলেছি যে আমাদের নারীর অপসম্মান ঘটেছে, আতঙ্কবাদ ভারতীয় আত্মাকে স্পর্শ করার চেষ্টা করেছে, আমরা তার জবাব দিতে চাই। আতঙ্কবাদের যে আতুর ঘরগুলো আছে, যা আমাদের কাছে তথ্য আছে, পাকিস্তানকে জানানো সত্ত্বেও কিছু করেনি, আমরা সেগুলো গুলিয়ে দিয়েছি। আমাদের লড়াই আতঙ্কবাদের বিরুদ্ধে, পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ আমরা করতে এই মুহূর্তে চাই না। ওরা যখন জবাব দিয়েছে আমরা তার প্রত্যুত্তর দিয়েছি মাত্র। পাকিস্তানের আমাদের যে লাইন অফ কন্ট্রোল আছে আমরা কোথাও সেটা ভাঙিনি। আমাদের দেশের থেকেই আমরা বিমান ব্যবহার করেছি, ড্রোন ব্যবহার করেছি। সুতরাং ওরা এগিয়ে এসেছে, আমরা এখনো সেখানে ফ্রন্টিয়ার অ্যাডভান্সমেন্ট কিছু করিনি। সুতরাং যুদ্ধ তো শুরু হয়েছে, আমরা বলিনি আমরা যুদ্ধ করিনি, আমরা ওদের কিছু ঘাঁটি ভেঙেছি, জবাব দিয়েছি। আমি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাইবো, বা আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখুন সাম্প্রতিককালে ভারত একটা গোটা বিশ্বের দরবারে নিজেদের বৃহত্তম শক্তি হিসেবে তুলে নিয়ে আসছিল। এবার যখন এই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, তখন দেখা গেল আলটিমেটলি ভারত কিন্তু এই বার্তাটা দিতে বাধ্য হচ্ছে, বা লোকের সামনে পরিষ্কার হয়ে গেল ভারত কিন্তু একা। ইসরায়েলের একটা সমর্থন রয়েছে, রাশিয়ার একটা সমর্থন রয়েছে, কিন্তু এটা বাদ দিয়ে বাকি দেশগুলো হয়তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলে তারা বক্তব্য রাখছে, কিন্তু তুরস্কের মতো দেশ হয়তো অস্ত্র সাহায্য করছে, এবং ওই পাকিস্তানের হাতে বেশি টাকা পয়সা নেই, বেশি দিন টানতে পারতো না, এটা আমরা বলছিলাম, কিন্তু কিছুদিন টানলে যে আরব বা অন্যান্য দুনিয়ার থেকে তারা সমর্থন বা টাকা পয়সা বা অস্ত্র পেত না, সেটারও কোনো গ্যারান্টি নেই, কারণ যেভাবে IMF থেকে তারা এই অবস্থায় অর্থ সাহায্য পেয়ে গেল। সুতরাং ভারত কি এই বার্তাটা দিতে পারলো যে ভারত তারা এককভাবেই গোটা বিশ্বের কাছে যথেষ্ট? হ্যাঁ, দেখুন পাকিস্তানের তো ভরসা ইসলামিক দেশগুলো, এবং সেখানে যদি দেখেন এই মুহূর্তে দুটো ইসলামিক দেশ, আজারবাইজান এবং টার্কি, তারাই পাকিস্তানের সম্পর্কে তাদের রয়েছে, কাছে আছে বলে বোঝা যাচ্ছে। শক্তিশালী যে সমস্ত মুসলিম দেশ, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী, এরা কিন্তু এই মুহূর্তে ভারতের সঙ্গেই থাকতে চাইছে, কারণ ভারতের সঙ্গে তাদের যা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সেটাকে তারা নষ্ট করতে চাইছে না। আরব আমিরশাহীতে আপনারা জানেন হিন্দু মন্দির স্থাপন করতে সুযোগ দিয়েছে, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে এপ্রিল তখন সৌদি আরবেতে ছিলেন। পরিষ্কার বার্তা হচ্ছে যে ভারতের সঙ্গে এই মুসলমান দেশগুলোর সম্পর্ক এমন জায়গায় আছে, যে ধর্ম তাদের সঙ্গে পাকিস্তানকে কাছে টানবে না, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সম্পর্ক ভারত সৌদি আরব এবং আমিরশাহীকে কাছে রেখেছে। এখন দেখুন যেটা আপনি বলছিলেন যে টার্কি, টার্কির যে ধরনের ড্রোন বিক্রি হচ্ছে, ম্যাসিভ টার্কি থেকে ড্রোন কিনছে পাকিস্তান, সুতরাং সেখানে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে। এবং আমরা জানি যে কামাল আতাতুর্কের দেশকে একটা নতুন সারা বিশ্ব জুড়ে একটা খলিফা গড়ার স্বপ্নেও তারা কিছুটা রয়েছে, সেই জায়গাতে পাকিস্তানের সঙ্গে রয়েছে। আমরা দেখলাম যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মিটিং হলো, সেখানে যে ধরনের পাকিস্তানের প্রস্তাব নিয়ে যখন আলোচনা হচ্ছে, সারা বিশ্ব যারা মেম্বার, 5টা স্থায়ী সদস্য, 10টা অস্থায়ী সদস্য, তার মধ্যে পাকিস্তান আছে, সেখানে পাকিস্তানকে যে ধরনের প্রশ্ন করেছে, বোঝা যাচ্ছিল যে আন্তর্জাতিক মহল পাকিস্তানের পক্ষে কেউ নেই। সুতরাং এই বার্তা পাওয়ার পরেই কিন্তু
ভারত বুঝে গিয়েছিল যে এর সঙ্গে পাকিস্তানের একটা জোর আঘাত দেওয়া দরকার, সেটাই হচ্ছে আমরা 7ই এপ্রিল দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম হয়তো ওরা জবাব দেবে না, কিন্তু বোকাবির মতো ওরা জবাব দিয়েছিল। এখন ওরা বুঝতে পেরেছে যে আর যুদ্ধ করে লাভ নেই, তাই ওরা হয়তো ট্রাম্পের কাছে গেছে বা ওর কাছে। আমরা যেহেতু যুদ্ধ চাই না, আমরা যে কোনো মুহূর্তেই আমরা যুদ্ধ থেকে সরে আসার, যদি কোনো যুদ্ধ যে কঠোর পাকিস্তানের আহ্বান যদি যা আসে, তোমরা আর মেরো না, আমরা বলি ঠিক আছে, আমরা সেখানে হয়তো একদম রাজাগোপাল বাবু, আপনি সঙ্গে থাকুন। অমৃতাংশুদা, একটা তথ্য দর্শকদের দিয়ে দিই, সেটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে 3 বাহিনীর সাংবাদিক বৈঠক রয়েছে। আর ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী বাসভবনেও পৌঁছে গিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অজিত দোভাল, তিনি পৌঁছে গিয়েছেন। হয়তো একটা এই সিদ্ধান্তটা একটু ডিরেক্ট ক্ল্যারিফাই করা হবে, সেইটা দিকে আমাদের অবশ্যই নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ অমৃতাংশুদা। ভারতের পরাক্রমে পিছু উঠতে বাধ্য হলো পাকিস্তান, কারণ সেই ডিসিশনে তো আমরা দেখলাম, কারণ দুপুর 3টের পর আজ বৈঠক করলে আমাদের দেশের ভারতের ডিজিএমওকে ফোন করতে বাধ্য হলো পাকিস্তানের ডিজিএমও, এবং তারপর তারা সংঘর্ষ বিরতিতে বাধ্য হলো ইসলামাবাদ। কিন্তু সবার শেষে সিদ্ধান্ত নেবে ভারতই, কারণ আবার 12 তারিখে বৈঠক রয়েছে। এই 10 তারিখ থেকে 12 তারিখ পাকিস্তানের ব্যবহার দেখা হবে, তাদের কিরকম বিহেভ করা হচ্ছে সেই সমস্ত দেখে ফাইনাল ডিসিশন নেওয়া হবে। তবে বিক্রম মিস্ত্রি, বিদেশ সচিব, আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে কি বললেন শোনাবো আরেকবার। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. বিক্রম মিস্ত্রি, পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার বক্তব্য তিনি জানিয়ে দিলেন। অন্যদিকে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানালাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে কি হচ্ছে, কি বিষয় নিয়ে কথা হতে পারে, সমস্তই আমরা জানার চেষ্টা করবো। আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, তোমার কাছে কি আপডেট? দেখো, এটাই গুরুত্বপূর্ণ যে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবার প্রধানমন্ত্রী বাসভবনে গেলেন, অর্থাৎ যেখানে যুদ্ধবিরতির কথা ঘোষণা হচ্ছে, দুই দেশের ডিজিএমওর মধ্যে কথার পর সরকারিভাবে আমাদের বিদেশ সচিব জানিয়েও গেলেন। সেটা এর আগে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে বা তার ট্রুথ বিয়েতে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ট্রাম্প, এবং ট্রাম্পের পর জেডি ভান্স সেটাকে আবার ফরওয়ার্ড করলেন। অর্থাৎ দুই দেশ যুদ্ধবিরতিতে সংঘর্ষ বিরতিতে গেল, সেই ঘোষণার পরে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যখন প্রধানমন্ত্রী বাড়িতে গেলেন, ফলে এর পরবর্তী পদক্ষেপ কি? কারণ কিছুক্ষণ আগে 3:57 এএনআই সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম যে ভারত সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, কোন রকম সন্ত্রাসবাদী হামলাকে এবার যুদ্ধ হিসেবে ঘোষণা করা হবে বা যুদ্ধ হিসেবে দেখবে ভারত। সুতরাং সব মিলিয়ে কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পদক্ষেপ কি? যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি যেভাবেই ব্যাখ্যা করি না কেন বা অস্ত্রবিরতি, তারপরে এই বৈঠক কিন্তু এর পরবর্তী পদক্ষেপগুলোকে আবার কি পদক্ষেপ নিতে পারে সেই জায়গাটাই কিন্তু বলা চলে নতুন করে হয়তো তারা ভাবছেন, সেই ঘোষণা হয়তো কিছুক্ষণ পর হতে পারে। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এরকম ঘোষণার পর এরপর দেশ কোন পদক্ষেপ নেয় বা কি করে, কারণ দুই দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আপাতত অস্ত্রবিরতি, তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। একদম তন্ময়, এই সময়টাই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই যে কথাটা জানানো হলো, এই যে ঘোষণাটা করা হলো, তার পরবর্তী সময় ঠিক কি কি হয়, কোন কোন বৈঠক থেকে কি কি বেরিয়ে আসে, এবং এই সামনের কটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের আর্জিতে সংঘর্ষ বিরতিতে সম্মত হলো ভারত, তবে তার আগেই ভারত তার অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছে, কোন রকম সন্ত্রাস বিরোধী কার্যকলাপ যদি ভারতের বিরুদ্ধে হয় তাহলে তা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সেটাই কি শেষ পেরেক হলো কফিনের? সেই কারণেই কি দুপুর 3টে পাকিস্তানের ডিজিএমও ফোন করলো আমাদের দেশের ডিজিএমওকে, এবং তারপর তারা সংঘর্ষ বিরতি করতে রাজি হলো, বাধ্য হলো, একেবারে বলা যেতে পারে এই কথাটাই ঠিক, একদম সংঘর্ষ বিরতিতে বাধ্য হলো ইসলামাবাদ। রাজাগোপাল বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আমাদের দেশ প্রত্যাঘাত করছিল, আমাদের দেশ প্রথম থেকেই স্পষ্ট বার্তা দিয়েছিল আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করছি, সাধারণ মানুষকে নয়। যখনই পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করার চেষ্টা করলো, তখনই স্ট্র্যাটেজিক্যালি লড়তে শুরু করলো ভারত। সেটাই কি একেবারে পাকিস্তানকে একেবারে
ভিতটা নড়িয়ে দিল, পাকিস্তানের ভিতটা নড়িয়ে দিল, এবং পাকিস্তান বুঝতে পারলো না আমি আর বেশি দিন টানতে পারবো না। হ্যাঁ দেখুন, পাকিস্তানের সেনা যতই তার আওয়াজ করুক না কেন, তাদের ভিত্তি খুবই নড়বড়ে, এটা তো আমরা পরিষ্কার দেখেছি। এবং ওদের যে বিদেশি মুদ্রা আছে সেটা মাত্র কয়েকটা দিন চলবে, কয়েকটা দিন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে প্রায় $1 বিলিয়ন লোন পেয়েছে, সেটা থেকে কিছুদিন চলতে পারে। ওদের যে অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, গোলা বারুদ ওরা আমরা দেখেছি, গোলা বারুদ ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে বিক্রি করেছে, হামাসকে বিক্রি করেছে, গোলা বারুদ প্রায় শেষের পথে। এখন ওরা বুঝতে পারছে লড়াই করা প্রায় অসম্ভব। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ওদের যে ধরনের প্রত্যাঘাত করতে পেরেছি, ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা আমরা যেভাবে, একটুখানি রাজাগোপাল বাবু আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন বায়ুসেনা কর্তা, প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। মিস্টার মুখোপাধ্যায়, আপনার কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যেটা পাকিস্তানের দিক থেকে এসেছে আরজিটা, সেটা কতটা ইম্পর্টেন্ট? দেখুন, এটা তো জানা ছিল যে এরকম আরজি একটা আসবে। দেখুন, যারা আমরা জানি পাকিস্তান আর্মির ওয়ে অফ অ্যাক্টিং, ওরা আর্মি তো নয়, অ্যাকচুয়ালি দেয়ার এন ইন্টেলিজেন্ট গ্রুপ। এবং যখন ওরা ভাবতে পারেনি যে গ্রাউন্ড জিরোতে ওদের এরকম একটা মার হবে। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট মার কি হয়েছে লোকে বোঝে না, সেটা হচ্ছে জৈশে মোহাম্মদ আর লস্করে তৈয়বার দুটো মেন হেডকোয়ার্টার মুদ্রিকে ভওয়ালপুরে ভেঙে দেওয়া হয়েছে। এরপরে ওদের সিদ্ধাটা সোজা করতে অনেক বছর লাগবে। এবং আমি আপনাদের শুধু আর একটা জিনিস বলে দেবো, এটা টেম্পোরারি, এরা কোনোদিন শিখবে না, এরা কুকুরের ল্যাজ। আপনাদের জায়গা থেকে স্পষ্ট, সত্যি আপনাদের অভিজ্ঞতাই সেটা বলছে, এমনকি আমাদের অভিজ্ঞতাও সেটাই বলছে। এখন তো সেই কারণে এই সামনের দুটো দিন ভীষণ গুরুত্বপূর্ণ, তাদের ব্যবহার দেখবো আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে সব থেকে বড় খবর বলতেই হবে, কারণ এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি কি বলছেন? ভারত পাক দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত, তবে সন্ত্রাসের সঙ্গে কোনো রকম সমঝোতা নয়। যে কথাটাই আমরা বলছিলাম, এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেই বার্তাটাই স্পষ্ট করেছেন যে সন্ত্রাসের সঙ্গে কোনো রকম সমঝোতা নয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাক দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত। আজকে এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারত, তবে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ, বাধ্য হয় ইসলামাবাদ। তবে ভারত তাদের কন্ডিশন পরিষ্কার করে দিয়েছে, সন্ত্রাসের সঙ্গে কোনো রকম সমঝোতা নয়। এক্স হ্যান্ডেলে ভারতের বার্তা স্পষ্ট করে জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেই কারণেই বিশেষজ্ঞরা বলছেন কফিনের শেষ পেরেকটা ভারতই মেরেছিল। যখন সাধারণ মানুষের উপর টার্গেট করছিল পাকিস্তান, তখন ভারত এই কথাটাই বলে দিয়েছিল যে ভারতের বিরুদ্ধে কোন রকম সন্ত্রাস বিরোধী কার্যকলাপ হলে, সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে তা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। তবে এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত, তবে সন্ত্রাসের সঙ্গে কোন রকম সমঝোতা নয়। আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, একদিন তুমি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে দেখেছো যে কিভাবে পাকিস্তান থেকে একেবারে মৌমাছির মতন একের পর ড্রোন মিসাইল ছুটে আসছিল, সেটা আপাতত দেখা যাবে না। আমি কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে, কারণ ওর দ্বারা আমরা প্রত্যেকে দেখেছি, ওর দ্বারা আমাদের প্রত্যেকের দর্শক দেখেছে, কারণ এই যুদ্ধের পরিস্থিতিতে TV9 এর নেটওয়ার্ক চারিদিকে ছড়িয়েছিল, সেই ছবি আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরেছি। তবে আপাতত এই মুহূর্তে যা আপডেট রয়েছে, যে খবর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ভারত পাক দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত। তবে ভারত নিজের অবস্থান স্পষ্ট করে বলছেন সন্ত্রাসের সঙ্গে কোন রকম সমঝোতা নয়। আমার সঙ্গে সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে কতটা গুরুত্বপূর্ণ এই বার্তা এস জয়শঙ্করের বার্তা বিদেশ মন্ত্রীর? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সংঘর্ষ বিরতি, এই যে কথাটা বলা হচ্ছে বা অস্ত্র বিরতি যা বলা হচ্ছে দুই দেশের মধ্যে, এর কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। অ্যাকচুয়াল কতটা আক্রমণের মুখোমুখি হতে পারে তার একটা ছোট্ট নমুনা আজকে পাকিস্তান পেয়ে গেছিল। ফলে কোথাও পাকিস্তানের মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছিল কিভাবে এই আক্রমণ থামানো যায়। অন্তত গতি প্রকৃতি বা আজকে সারাদিন যা যা ঘটনা ঘটছে সেখান থেকে সেই ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে।
দ্রুত তারা আমেরিকার সঙ্গে যোগাযোগ করে, সেখানে তাদের কথা হয় এবং তারপর দুই দেশের মধ্যে কথা হয়, তারপর আমাদের দুই দেশের মধ্যে অর্থাৎ পাকিস্তান এবং ভারতের মধ্যে ডিজিএমও পর্যায়ের যে কথাবার্তা বা যে ফোনাফুনি বলছে। এদিকে আমেরিকা দাবি করেছে যে মোদির সঙ্গেও কথা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও কথা হয়েছে। সব মিলিয়ে কোথাও একটা মরিয়া ভাব ছিল যে ভারতের আক্রমণ ঠেকানোর জন্য রণে ভঙ্গ দিয়ে আপাতত এই বিষয়টাকে অস্ত্রবিরতির দিকে নিয়ে যাওয়া, সংঘর্ষ বিরতির দিকে ঠেলে নিয়ে যাওয়া। পাকিস্তান সেই জায়গাটাই কিন্তু জোর দিয়েছিল এবং সেখানে আমেরিকাকে মাঝখানে রেখে তারা আমেরিকা হাতে পায়ে পড়ে গেছিল, এমনটা বলা যায়। তারপর দু দেশের ডিজিএমের মধ্যে বৈঠক এবং বিকেল 5টার পর থেকে এই সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতি আমরা যেটাই বলি না কেন, যে আজকে বিকেল 5টার পর থেকে, অর্থাৎ সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট বলা চলে। কারণ যে জায়গায় গোটা বিষয়টা এগোচ্ছিল তাতে পাকিস্তান ভয় পেয়ে গেছিল এবং রণে ভঙ্গ দিল, এটা খুব স্পষ্ট করেই বলা যায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।